गुड मर्निंग আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল 4:30। ওই যে উপরে দেখতে পাচ্ছেন একজনকে, হ্যাঁ ঠিকই দেখেছেন, চিনি। আমি গেট খুলে বেরিয়েছি আর ও আমার পেছনে বেরোবে না, এটা হতে পারে? কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই আমি ডাকলাম যে আয় নিচে আয়, চল হেঁটে আসি। তো এবারের মতো আজকে আমার বাড়িতে শেষ দিন। আজকে আমি আবার ফিরছি গুজরাতে। আজকে আমার ফ্লাইট আছে 1:10-এ। বাড়ি থেকে বেরোবো এই 5:45 নাগাদ। এয়ারপোর্ট যেতে হবে। এখান থেকে আপনারা তো জানেনই, আলিপুরদুয়ার থেকে এয়ারপোর্ট যেতে মিনিমাম 4.5 ঘন্টা সময় তো লেগেই যাবে। আর 1 ঘন্টা আগে এয়ারপোর্টে না পৌঁছলে একটু সমস্যা, কারণ এখন যা দেখছি এয়ারপোর্টে ভীষণ রাশ থাকে। তো সেই জন্য চেষ্টা করছি একটুখানি আগেই পৌঁছানোর। আজকে থেকে আবার দিন গুনতে শুরু করবো যে আবার কবে বাড়ি ফিরবো, তবে খুব তাড়াতাড়ি আবার ফিরবো। চলুন এবার আগে একটু হেঁটে আসি, তারপর আবার স্নান খাওয়া করে বেরোতে হবে। আজকে ওয়েদারটা বেশ ভালো, যেহেতু কয়েকদিন ধরে সকালবেলা বা ভোরের দিকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো একটু টেনশনেই ছিলাম যে যাবার দিন যেন সকালবেলা বৃষ্টি না নামে। হেঁটে এসে ভাবলাম ফুল কটা তুলে রেখে যাই। আর মা ওইদিকে সেই ভোর 3টের সময় উঠে আমার জন্য রান্না করেছে। মা করেছে এখানে বাসন্তী পোলাও। মাকে বলেছি পোলাওয়ের সঙ্গে আমি কোনো সবজি নেব না, শুধু 2টো ডিম সেদ্ধ দিয়ে দেবো। আমি কিন্তু যত সকালেই বেরোই বা যত ভোরেই বেরোই না কেন, আমি কিন্তু একদম স্নান করে খাওয়া দাওয়া করে তারপরেই বেরোনো পছন্দ করি। তো চলেও এসেছি মাঝখানে। আর বাড়ি থেকে বেরোনো বা পুরো রাস্তার কোনো ক্লিপই আমি নিইনি। বাড়ি থেকে বেরোনোর সময় ওই মানসিকতাই ছিল না যে ভিডিও করব। এখন আমি আছি এয়ারপোর্টের রাস্তায়, এখন বাজে ওই 11টা মতো। তো এয়ারপোর্ট পৌঁছে গেছি। এয়ারপোর্টে ঢুকে বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেকিংয়ের আগে আমি নিয়ে নিয়েছিলাম 1 প্লেট মোমো, কারণ আমার এবার বাড়িতে এসে একদমই মোমো খাওয়া হয়নি। তো এখানে যেহেতু পেয়ে গেলাম, তাই ভাবলাম যে খেয়ে যাই, কারণ গুজরাটে গিয়ে তো আর মোমো পাবো না। এরপর সিকিউরিটি চেকিং করিয়ে আমি গেটে গিয়ে ওয়েট করছিলাম। ফ্লাইট আবার রিশিডিউল হয়েছে, একটা ফ্লাইট 1:20-তে হয়েছে। আর আপনারা তো বোধহয় অনেকেই জানেন যে বাগডোগরা এয়ারপোর্টে ছবি তোলা বা ভিডিও করা ভীষণভাবে মানা, স্ট্রিক্টলি প্রোহিবিটেড। সেই জন্য আমি এয়ারপোর্টে ঢুকে বা বোর্ডিং পাস কীভাবে কালেক্ট করতে হয় বা কোথায় সিকিউরিটি চেকিং বাগডোগরা এয়ারপোর্টের, এইগুলো কোনো ক্লিপই আমি নিতে পারিনি বা নেওয়ার চেষ্টাও করিনি। এখানে বসে জাস্ট একটু নিজের ছবি তুলছিলাম, তাও অনেকটা ভয়ে ভয়ে। এর মধ্যে আবার অ্যানাউন্স হয়ে গেল যে আমার ফ্লাইটে বোর্ড করার টাইম হয়ে গেছে। তো এখন যাচ্ছি শ্যাটেলের দিকে। কাল যে আমি ভিশন কোয়েস্টে গিয়েছিলাম সানগ্লাস নেওয়ার জন্য, কাল কিন্তু আমি এই সানগ্লাসটা নিয়েছি। তো এখন শ্যাটেলের জন্য এখানে ওয়েট করছি। এখানে একটা লম্বা, একটা নয় অ্যাকচুয়ালি 2টো লাইন, একটা এয়ার ইন্ডিয়ার আর একটা ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমার আকাশা এয়ার। আমি আকাশাতে ট্রাভেল করছি। আমি অনেকগুলো ফ্লাইটেই ট্রাভেল করেছি, তবে আকাশাটা আমার পার্সোনালি একটু বেশি পছন্দের। চলুন এবার গিয়ে ফ্লাইটে উঠেও গেছি। এই যে ওপরে ক্যাবিনগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের 7 কেজির লাগেজটা রাখতে পারেন বা যা কিছু রাখার থাকে ওখানে রাখতে পারেন, অথবা এই যে পায়ের কাছে এখানে রাখতে পারেন। আমি পায়ের কাছে রাখা পছন্দ করি, কারণ ওই আবার বারবার উঠে আবার ওখান থেকে নামানো আমার একটুখানি বিরক্তই লাগে। বাইরে এখন প্রচণ্ড রোদ, এতটাই যে সানগ্লাস ছাড়া বাইরের দিকে তাকানো যাচ্ছে না, তাই ফ্লাইটের ভেতরেও আমি সানগ্লাস পরে বসে আছি। আমার এবারে সিট একটু পেছনের দিকে। আমি বলেছিলাম উইন্ডো সিট দিতে, তো বললো পেছনে ছাড়া অ্যাভেলেবেল নেই। তো বললাম সেটাই দিয়ে দিন, কোনো সমস্যা নেই। তো এবার একটু পেছনের দিকেই সিট পড়েছে, মানে বেশ পেছনের দিকে। এখনই আবার উইন্ডো শাটার ডাউন করে দিতে বলবে, কারণ বাগডোগরা এয়ারপোর্টে আগেই বললাম যে ফটো বা ভিডিও তোলা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তো প্লেনে উঠে আমার মনে পড়েছে যে আমি জলের বোতলটা ভরতে ভুলে গেছি। তো ওদেরকে বললাম যে কুড ইউ প্লিজ রিফিল ইট। ওরা যাই হোক তারপর ভরে দিল। আমি একটু ভয়েই ছিলাম যে 1 বোতল জল ওরা দেবে কিনা। তো এই করতে করতে উপরে উঠে গেছি। যখন একদম উপরে উঠে গেছি, এয়ারপোর্টের সীমানা ছাড়িয়ে গেছি, তখন উইন্ডো শাটারটা তোলার কথা বলা হলো, তখন তুললাম। তারপরে এই ভিডিওগুলো নেওয়া। অনেকেই কিন্তু এক্সাইটমেন্টে বাগডোগরা এয়ারপোর্টে এসে ছবি তোলেন বা ভিডিও করেন, কিন্তু আমার মনে হয় যেটা মানা করা আছে সেটা বোধহয় না করাই ভালো, কারণ এটা একটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। আপনারা তো জানেনই বাগডোগরা এয়ারপোর্টের মানে সেটা সেনাবাহিনীদের এয়ারপোর্ট।
যাই হোক, এই যে দেখুন শহরটাকে উপর থেকে কীরকম লাগছে দেখতে। আমি বহুবার ফ্লাইটে ট্রাভেল করেছি, কিন্তু কেন জানি না এবারের মতন এত সুন্দর আকাশ আমি দেখিনি। এবার ভীষণ ভালো লাগছিল আকাশটা দেখতে। সচরাচর আমি ফ্লাইটে উঠে উইন্ডো শাটারটা ডাউনই করে দিই, কারণ এত রোদ থাকে আর ওই একই আকাশ কত আর দেখব। কিন্তু এবার কেন জানি না এত ভালো লাগছিল দেখতে, তো এবার আমি অনেকগুলো ক্লিপ নিয়েছি, সেইগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবারে বোর্ডিং পাস নেওয়ার সময় একটা মজার জিনিস হয়েছে, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। যিনি বোর্ডিং পাস দিচ্ছিলেন উনি আমায় জিজ্ঞেস করছিলেন, আর ইউ স্টুডেন্ট? আমি বললাম কেন? আমি আবার ভাবছিলাম কেন স্টুডেন্টদের জন্য কি কোনো অফার আছে, ভাবতে ভাবতে জিজ্ঞেস করেই ফেললাম যে কোনো অফার আছে নাকি স্টুডেন্টদের জন্য। পরে বললো যে না, কোনো অফার নেই, আমি জাস্ট এমনিই জিজ্ঞেস করছি। তারপর আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করলেন, তারপর বললেন যে কী করেন। বললাম কী করি, কোথায় থাকি, সমস্ত কিছুই বললাম। তো যাই হোক, গল্প টল্প করে তারপর ওখান থেকে বেরোলাম। এবার ওখান থেকে বেরোনোর পর আমার একটু হাসি পাচ্ছিল বা একটু কেমন একটা লাগছিল। আমি ভাবছি আমায় দেখি স্টুডেন্ট মনে হচ্ছে। আমায় অনেকেই বলে যে আমায় নাকি এখন স্টুডেন্ট লাগে। অ্যাকচুয়ালি আমি কিছুটা আমার বাবার ধাত পেয়েছি। আমার বাবা 50+ হয়ে গেছে, কিন্তু বাবাকে দেখলে অনেকেই সেটা বিশ্বাস করে না। আমিও হয়তো কিছুটা বাবুর মতন হয়েছে। যাই হোক, কথাটা শুনে আমার ভালোই লাগলো। এখনও এত বয়স হয়ে যাওয়ার পরেও আমার লোক স্টুডেন্ট ভাবছে, এই আর কি। এবার আপনাদের দেখাই ফ্লাইটের এই জিনিসটা। এই যে এখানে কিন্তু আপনি এসিটাকে কমা বাড়া করতে পারেন আপনার সুবিধা মতো। এখানে লাইট আছে আপনার প্রয়োজন মতো। আপনি যদি কিছু পড়তে চান বইপত্র, তাহলে তখন লাইটের ইউজ করতে পারেন। আর এখানে এই যে দেখুন একটা রেড কালারের রাউন্ড করা আছে, ওখানে কিন্তু সব সিম্বলগুলো আসে, কখন সিট বেল্ট বাঁধতে হবে, কখন আপনি কিসের প্রয়োগ করতে পারবেন, কিসের প্রয়োগ করতে পারবেন না, ওইগুলো। গল্প করতে করতে তো অনেকটা চলে এলাম। আর এবার আমার পেয়েছে খিদে, তো লাঞ্চে নিয়ে এসেছি পোলাও। তো সকালেই তো বলেছি যে মা আমার জন্য পোলাও করেছে, তো ওটাই এবার লাঞ্চ করব। ভাবুন তো, 35,000 ফুট উপরে বসে আপনি আপনার মায়ের হাতের রান্না খাচ্ছেন, এত সুন্দর আকাশ দেখতে দেখতে। কি অসম্ভব সুন্দর একটা ব্যাপার না? যাই হোক, চলুন এবার আগে লাঞ্চ করে নিই। এরই মধ্যে আবার ক্যাবিন স্টুয়ার্ডরা হাজির হয়েছে এই আকাশা ক্যাফে ট্রলি নিয়ে। তো ওখান থেকে আমি একটা সোডা নিয়ে নিলাম। একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার ইচ্ছে ছিল, মানে কোকাকোলা। অবশ্যই আমি ভীষণ কোকাকোলা প্রেমী মানুষ, কিন্তু সেটা পেলাম না। বললো এটাই অ্যাভেলেবেল আছে। আমি বললাম ঠিক আছে, ওটাই দিয়ে দিন। একটা সোডা তো এখন আমার লাগবে। লাঞ্চ সেরে আবার উইন্ডো শাটার নামিয়ে দিয়ে আমি গেছিলাম ঘুমিয়ে। তো ঘুম থেকে উঠলাম, মানে ঘুম ভাঙলো অ্যানাউন্সমেন্টে যে আমরা নাকি পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। তো যখন অ্যানাউন্সমেন্ট হলো তখন বাজে এই 3:15 মতো। আর এই সময়টায় ভীষণ রকম টার্বুলেন্স হচ্ছিল। এর আগেও আমি টার্বুলেন্স ফেস করেছি, তবে এবারের মতন নয়। এবার প্রায় ওই 15 মিনিট ধরে টার্বুলেন্স হয়েছে। আর আহমেদাবাদের প্লেন ক্র্যাশটা হওয়ার পরের থেকে আই থিঙ্ক সবারই একটুখানি ফ্লাইট নিয়ে ভয় হচ্ছে। বাইরে দেখুন কালো মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এপার ওপার। তো আমি এখানে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু সেই ভোর 4:30 উঠেছি, আবার ট্রাভেল করে শিলিগুড়ি অবধি এসেছি। তারপর আবার এখন বসে যাচ্ছি, কোমর ব্যথা করছে ভীষণ, আর বসে থাকতে ইচ্ছে করছে না। এবার ভাবছি শুধু কখন নামবো। আর এরম যখন টার্বুলেন্স হয় তখন অ্যাকচুয়ালি কিছু করার নেই। আমি সেই জন্য বেশি কিছু ভাবি না, যে এখন যখন প্লেনে আছি তো কিছু হলেও কিছু করার নেই, আমি তো এখান থেকে পালাতে পারবো না। সুতরাং যা হচ্ছে হোক আর কি, সব শেষটা যেন ভালো হয়, এই আর কি। তো এই দেখুন বাইরে, আমরা তো এতদিন নিচের থেকে কালো মেঘ দেখতাম আকাশের, আজকে ওপর থেকে আমি প্রথম এরম কালো মেঘ দেখছি। একটু ভয় তো লাগছিলই। আমার পাশে যে বসেছিল তার নাকি এটা ফার্স্ট ফ্লাইট, সে ভীষণ ভয় পাচ্ছিল। আমি নিজেই ভয় পাচ্ছিলাম, তার উপর আবার তাকে কনসোল করলাম যে না ঠিক আছে, কোনো সমস্যা নেই, আকাশ একটু খারাপ সেই জন্যই এরম হচ্ছে, এছাড়া ভয়ের কিছু নেই। যাই হোক, সমস্তটা কাটিয়ে এবার পরিষ্কার আকাশের দেখা পেলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব, আর হয়তো 5 মিনিট। এখন আমরা গুজরাতের উপরেই আছি, আহমেদাবাদ সিটি এখনও আমরা পাইনি। তো আহমেদাবাদ সিটিটা উপর থেকে আপনাদের অবশ্যই দেখাবো। এই যে দেখুন আহমেদাবাদ সিটি এতটাই কনজাস্টেড, সেই জন্যই হয়তো যে দুর্ঘটনাটা হলো সেটার ভয়াবহতা এত বেশি হয়েছে। তো এই আর কি, পৌঁছে গেলাম, সেফলি পৌঁছে গেলাম, এটাই সব থেকে বড় কথা। বাড়িতে তো মা বাবা বসে টেনশন করছে, এখানে পুচু বসে টেনশন করছে
যে কখন পৌঁছবো। অ্যাকচুয়ালি ফ্লাইটে যখন অন্যরাও থাকে, আমার যখন কোনো ফ্যামিলি মেম্বার থাকে, তখন আমারও সেম টেনশন হয়। যেহেতু ট্রেনে থাকলে তো তাও ফোনে পাওয়া যেতে পারে, কিন্তু প্লেনে তো সেটাও সম্ভব নয়। তাই যতক্ষণ পর্যন্ত না সে নিজে নেমেই একটা মেসেজ করছে বা একটা ফোন করছে, ততক্ষণ পর্যন্ত শান্তি হয় না। এবারে একদম 35,000 ফুট ওপর থেকে নেমে আমাদের ফ্লাইট একেবারে মাটি ছুঁয়েছে। যাই হোক, পৌঁছে গেছি ভালোভাবে। এবার যাব ঘরে। আর এখানকার ওয়েদারটা এখন এত ভালো যে বলার মতন না। ওখানে তো এখন আলিপুরদুয়ারে কি বিভৎস গরম, মনে হচ্ছে আলিপুরদুয়ারি গুজরাট হয়ে গেছে, আর গুজরাট হয়ে গেছে নর্থ বেঙ্গল। এই আর কি। আমরা এখানে ল্যান্ড করলাম, আর ওখানে একটা ইন্ডিগো টেক অফ করছে। এর মধ্যে আবার অ্যানাউন্স হয়ে গেল যে বেল্ট 1-এ আমাদের লাগেজ আছে। এর মধ্যে ফ্লাইট থেকে নেমে গিয়ে শ্যাটেলে উঠে গেছি। আর এই শ্যাটেলে ওঠা জিনিসটা আমার কেন জানি না ভীষণ বিরক্তিকর লাগে, কিন্তু উঠতে তো হবেই। এই শ্যাটেল যদি না থাকে, লোকে হয়তো ভাবতেই পারে কি কয়েক সেকেন্ডের জন্য আবার একটা বাসে ওঠায়। তবে এটা না করলে কিন্তু গ্রাউন্ডটাকে ক্লিয়ার রাখা যাবে না, সেই জন্যই হয়তো শ্যাটেলটা ইউজ হয়। আর এখানে দেখুন সারি দিয়ে সব ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আমরা নিচের থেকে কতটুকু একটা ফ্লাইট দেখতে পাই আকাশে, আর সামনাসামনি দেখলে বোঝা যায় কি বিশাল বড় ওই ফ্লাইটগুলো। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো তো আরও বড় হয়। চলুন এবার যাই, গিয়ে আগে লাগেজটা কালেক্ট করি। ইন্ডিয়াতে যে খুব সুন্দর এয়ারপোর্টগুলো আছে, তার মধ্যে কিন্তু আহমেদাবাদ একটা। তো আহমেদাবাদ এয়ারপোর্টটা আমার ভীষণ পছন্দের। এর আগের বার যখন আমি বাড়ি গেলাম, আমার যেহেতু নিচে থেকেই ফ্লাইট বোর্ডিং ছিল, সেই জন্য আমি উপরে উঠে আর ঠিক মতো অত সুন্দর করে দেখাতে পারিনি। তো এরপরে কখনো গেলে অবশ্যই ভালো করে এয়ারপোর্টটা দেখানোর চেষ্টা করবো। আর এর আগের বার অ্যাকচুয়ালি আমি পৌঁছেওছিলাম খুব লেটে, সেই জন্যই আর দেখানো হয়নি, কারণ এর আগের বার আমি এয়ারপোর্টে ঢুকেই বোর্ড করে ফেলেছিলাম। যাই হোক, এবার বেল্ট 1-এ গিয়ে ওয়েট করি। আর একটা কথা এখানে বলে দিই, অনেকেই এই ভুল ধারণা নিয়ে থাকেন যে ফ্লাইটে ট্রাভেল করলে আপনাকে কটর কটর করে ইংলিশ বলতে হবে। সেটা কিন্তু একেবারেই নয়। আপনি যে ভাষায় কমফোর্টেবল, আপনি সেই ভাষাতেই কথা বলবেন। বিশ্বাস করুন, ওনারা আপনাকে সেটাতেই উত্তর দিতে বাধ্য। আর প্রতিটা ফ্লাইটে যেহেতু শিলিগুড়ি থেকে এলো, সুতরাং বাংলাভাষী একজন থাকবে, বা এখান থেকে যখন যাবে তখনও বাংলাভাষী একজন থাকবেই। তো আপনার যদি বাংলা কমফোর্টেবল হয়, আপনি বাংলাই বলবেন, কোনো সমস্যা নেই। তো আমার লাগেজ নেওয়া হয়ে গেছে। বেল্ট তো আপনারা দেখতেই পেলেন। ভয়ের কিছু নেই, একবার যদি লাগেজ মিসও করে ফেলেন, যতক্ষণ পর্যন্ত না আপনি কালেক্ট করবেন, সেটা ওখানে ঘুরতেই থাকবে। চলুন এবার এয়ারপোর্ট থেকে বেরোই। আর যেটা বলছিলাম, যে স্টেটে ট্রাভেল করছে ফ্লাইট, সেই স্টেটের ল্যাঙ্গুয়েজের একজন কিন্তু অবশ্যই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনার ফ্লাইটে থাকবে। সুতরাং ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে না, ওটা নিয়ে একদম ভাববেন না বা ভয় পাবেন না যে ইংলিশই বলতে হবে। এই দেখুন আহমেদাবাদ এয়ারপোর্ট। তো এখানে আমি ওয়েট করছিলাম আমার উবেরের জন্য। আকাশ এখনও পর্যন্ত ভালো, কিন্তু মনে হচ্ছে বৃষ্টিটা নামবে, খুব তাড়াতাড়ি নামবে। উবেরটা আমি নিজে থেকে বুক করি না, পুজোই আমাকে নিতে আসে সাধারণত, কিন্তু এবার যেহেতু অফিস থেকে বেরোতে পারিনি, আর আকাশটা খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। আগেই বলেছি যে এখানে বৃষ্টি ভীষণ আনপ্রেডিক্টেবল, সেই জন্য ওকে বললাম ছেড়ে দাও, ও উবেরটা পাঠাচ্ছে। তো সেই জন্য আমি এখানে ওয়েট করছি। আর ওয়েট করতে করতে নিমেষের মধ্যে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। তবে এখানে বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই, কারণ ওপরে তো দেখতেই পাচ্ছেন যে শেড দেওয়া আছে। আর এর মধ্যে আমার উবেরে চলে এসছে, আমি উবেরে উঠেও গেছি। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। খুব বেশি বৃষ্টি যদি থাকে, যদি ঘরে পৌঁছানো অবধি বৃষ্টি না কমে, তাহলে উবের আবার একদম আমার বিল্ডিংয়ের নিচে যে পার্কিং আছে ওখানেই ঢুকিয়ে দেবে গাড়ি। তো ভেজার কোনো ভয় নেই। তো পৌঁছে গেছি। আর এখানে এই যে চেনা পরিচিত সেই লিফট। চলুন এবার ঘরে যাই। আর ওপরে আসার সাথে সাথে দেখুন তো কে এসছে ঘরে। আমি তালা খুলে ঘরে ঢোকার আগে ও নিজের ঘর থেকে এক ছুটে আমার ঘরে ঢুকেছে। কতদিন পর টুনটুনিটাকে দেখলাম বলুন তো। ওর সঙ্গে অনেক গল্পগুজব করে ওকে ঘরে পাঠালাম, কারণ আমার আছে অনেক কাজ। আমি এসেই আগে সমস্ত কাপড় চোপড় যা কিছু আছে সব মেশিনে দিয়েছি, বেডশিট वगैरह সব কিছু। তারপরে এখানে হচ্ছে ঘর মোছার জন্য জল নিয়েছি। আর এই যে দেখুন বাসন, এইগুলো কিন্তু একটাও এঁঠো বাসন নয়, সব মাজা বাসন। বাইরে ছিল, আমি বাইরের থেকে এসে সবগুলো ধুয়ে মুছে তারপর ইউজ করতে পছন্দ করি। তো পুচু অলরেডি এগুলো মেজেই রেখেছে, কিন্তু আমার পছন্দ হয়নি বলে এইগুলোকে আবার আমি মেজেছি। সব পরিষ্কার করলাম, সব কিছু হয়ে গেছে। ওই দুটো ব্যাগ
আনপ্যাক হয়েও গেছে, এখন শুধু ট্রলিটা আছে। ঘর মোছা, ঝাড়ু, কাপড় কাচা সব কিছু হয়ে গেছে, বাসন মাজা। এবার যেটা ট্রলি আছে সেটাকে আনপ্যাক করব। চলো এবার ট্রলিটাকে আনপ্যাক করি। আমি কিন্তু আগেই বলেছি যে আমি ভীষণ টায়ার্ড, কিন্তু বিশ্বাস করুন আমি যতই টায়ার্ড থাকি না কেন, কোথাও থেকে এসে আগে আমি আমার নিজের সমস্তটা গুছিয়ে নিই, তারপর আমি বাকি কাজ করি। কারণ যতক্ষণ না এইগুলো আমি গোছাবো ততক্ষণ আমার নিজেরই ভীষণ আনকমফোর্টেবল লাগতে থাকবে। আর এখানে দেখুন, ওই যে বলেছি ট্রলিটাকে যে ওরা কিভাবে দেয়, তো এখানে আমার সুপুরির প্যাকেট পুরো ফেটে গেছে। এখানে যেহেতু প্লেন সুপুরি পাওয়া যায় না, বিভিন্ন ফ্লেভার দেওয়া সুপুরি পাওয়া যায়, সেই জন্য অল্প সুপুরি আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আর তারপর স্নানে গেলাম, স্নান করে এসে এবার ঠাকুরকে স্নান করাবো, কারণ এর মধ্যে আবার পুজো কী করেছে না করেছে জানি না। স্নান করিয়ে দেবো সন্ধে। এর মধ্যে আবার পুজো চলে এসছে অফিস থেকে, এসে বলছে যে অনেকদিন তোমাকে দেখি না, দেখি কত বড় হলে। আমি এবার মুখ ঢেকে রেখে বলছিলাম, দেখো মুখ দেখতে হলে কিন্তু টাকা দিয়ে দেখতে হবে, না হলে মুখ দেখতে দেবো না। যাই হোক, এবারে ও করছিল এখানটায় চা, বলছে এতদিন পরে ফিরছো, আজকে একটু করে খাওয়াই আমি, যদিও আমাকে এমনিতেও করে খাওয়ায়। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরের থেকে আসতে শুরু করেছে গুজরাটের ব্লগ আবার। তো বাই বাই।